ধর্মনিরপেক্ষতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়তে সমস্ত শক্তিকে এক হতে হবে। বিজেপি যেভাবে ইলেকট্রাল বন্ডের মাধ্যম দিয়ে দুর্নীতি করেছে, সেটা শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ দুর্নীতি। দুর্নীতির বেনিফিশিয়ারি ফুল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে দেখাতে হবে 100 দিনের কাজে প্রপার ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে। আমি মানুষের ইস্তেহারকে সমর্থন করি সবসময়। ফন্দিটা হচ্ছে যে এদের বাংলাদেশি নাগরিক কতজন আছে সেটা ডিক্লেয়ার করিয়ে নেওয়া, এদের নাগরিকত্ববিহীন করে দেওয়া। ওই ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, আর নাহলে আদানি আম্বানির ওই শ্রমিক হিসেবে দৈনিক 12 টাকা মজুরিতে কাজ করতে হবে। প্রতিটি যেটা লোকসভা কেন্দ্র আছে সেখানে তো লোকসভা ভোটের আগে এই জোট ভেঙে যাবে কিভাবে দেখছেন, কতটা প্রভাব ফেলতে পারে যে আসন্ন লোকসভা নির্বাচনে? দেখুন, আমি সবসময় সর্বদা একথা বলি যে ধর্মনিরপেক্ষ শক্তির জোট হওয়া প্রয়োজন, এবং আমি ধর্মনিরপেক্ষ শক্তির জোট হওয়া প্রয়োজন যখন একথা বলছি, তখন আমি নিশ্চিতভাবেই বলি তার বাইরে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে রাখবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে কি আপনি তৃণমূল কংগ্রেসকে মনে করছেন যে তারা ধর্মনিরপেক্ষ নয় বা ধর্মনিরপেক্ষ জোটের শরিক হতে পারেন না? দেখুন, আমি তৃণমূল কংগ্রেস সম্পর্কে অবশ্যই বলবো, এই রাজ্যে যে ধর্মীয় উন্মাদনার যে রাজনীতি যতগুলো শাসক দল ছিল, বিশেষ করে সে কংগ্রেস বলতে পারেন, সে আপনি বামফ্রন্ট বলতে পারেন, আজকে তৃণমূল বলতে পারেন, ধর্মীয় উন্মাদনার রাজনীতি এনেছে কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস। আচ্ছা, তার আগে আপনি কখনো দেখতেন যে কোনো মুখ্যমন্ত্রী হিজাব পরে বা মাথায় টুপি দিয়ে রোজা ভাঙছে, ইফতারি করছে, ইফতার পার্টি? তার আগে কোনো মুখ্যমন্ত্রীকে আপনি বলতে শুনেছেন যে ভাঙড়ে মুসলমানদের জন্য হাসপাতাল হবে? হয়নি, কোনো এমনিও হয়নি। কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে? তার কারণ তিনি এই সমাজটাকে 2 ভাগে ভাগ করতে চেয়েছিলেন, এবং তার সঙ্গে তিনি চেয়েছিলেন আরএসএসের দুর্গা হিসাবে এই রাজ্যে বিজেপির মাটি তৈরি করে দিতে। আপনাকে একটা ছোট্ট পরিসংখ্যান দিই। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পূর্বে, ক্ষমতায় আসার পূর্বে এই রাজ্যে কতগুলো শাখা ছিল আরএসএস এর, আর আজকে আরএসএস এর শাখা কতগুলো, কত শতগুণ বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্ষেত্র তৈরি করে দিয়েছে। আপনি দেখছেন যে কেজরিওয়াল জেলবন্দি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে, তার প্রমাণও আছে। আমি চাইলে আপনাকে দেখিয়ে দিতে পারি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছেন। কার বদান্যতায়? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই শর্তেই জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছেন, ওই মাটিটা তৈরি করে দেবে। ও মাটিটা তৈরি করছে, এবং এই লোকসভা ভোটেও সেটা তৈরি করছে। এই যে পর্দার পিছনের যে জোট, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই জোটের বিরুদ্ধে আমি মনে করি ধর্মনিরপেক্ষ শক্তির জোট হওয়া প্রয়োজন ছিল। সেই জোটে নিশ্চিতভাবেই বাম, কংগ্রেস, আইএসএফ সহ অন্যান্য ধর্মনিরপেক্ষ দলগুলো একসঙ্গে থাকার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি, এবং সর্বদাই রয়েছে বলে মনে করি। আপনি ধর্মনিরপেক্ষ জোটের মধ্যে আইএসএফ কেও যোগ করেছেন, কিন্তু আইএসএফ এর দিক থেকে যদি আমি বলি যে রাজনৈতিক মহলে এরকম বলা হচ্ছে যে আইএসএফ কে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে জোট বানিয়েছে। আমার মনে হয় না। আপনি যদি আইএসএফ এর সঙ্গে এর আগে সিট অ্যাডজাস্টমেন্টই বলুন, সেটা বামফ্রন্টের ছিল। আইএসএফের তাদের যে কন্ডাক্ট, তাদের যে কথাবার্তা, তাতে তারা যে শুধুমাত্র সংখ্যালঘু অর্থাৎ শুধুমাত্র মুসলমান নিয়ে কথা বলছে, আমি কখনো শুনিনি। ফলে, এবং শুধু তাই না, তাদের যদি আপনি ক্যান্ডিডেট লিস্ট দেখেন তাহলে দেখবেন সেখানে আদিবাসী রয়েছে, সেখানে হিন্দু রয়েছে, মুসলিম রয়েছে, সবই রয়েছে, বিভিন্ন সময় রয়েছিল। সে মানে বিধানসভাতেও রয়েছিল, হয়তো এখন লোকসভাতেও রয়েছে। আমি মনে করি এই শক্তিটা একসঙ্গে চলাটা উচিত বলে আমি মনে করি, এবং শুধু এই শক্তি নয়, আরও যদি কোনো ধর্মনিরপেক্ষ শক্তি থেকে সে তাদের ক্ষমতা যত ক্ষুদ্র হোক, প্রত্যেকটি এই মুহূর্তে ভারতবর্ষের বিগেস্ট থ্রেট হলো
ভারতবর্ষ তার ধর্মনিরপেক্ষতার যে পরিচয় সেটা রাখতে পারবে কিনা, বিজেপি সেটা রাখতে দেবে কিনা, আরএসএস সেটা রাখতে দেবে কিনা। সব থেকে বড় লড়াই এই মুহূর্তে। ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে রেখে দেওয়া যাবে, সম্ভব হবে কি হবে না, সব থেকে বড় লড়াই, বিগেস্ট লড়াই। তারপরে আসবে দুর্নীতি। ধর্মনিরপেক্ষতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়তে সমস্ত শক্তিকে এক হতে হবে, এবং সেটা যদি না হওয়া যায় বা কারোর জন্য না হয়, ইতিহাস কিন্তু সেই কথা মনে রাখবে। ইতিহাসের কাছে সাক্ষী হিসেবে থেকে যেতে হবে। প্রত্যেককেই দায়িত্ব পালন করতেই হবে, কারণ এটা একেবারে আমি বলবো সেই ক্রান্তিকাল, সেই সন্ধিক্ষণ, যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাকে অবস্থান নিতে হবে একদম অতি স্পষ্টভাবে। কি অবস্থান? আপনি ধর্মনিরপেক্ষতার পক্ষে নাকি ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, আপনি দুর্নীতির পক্ষে নাকি দুর্নীতির বিরুদ্ধে। আমি মনে করি বিজেপি যেভাবে ইলেকট্রাল বন্ডের মাধ্যম দিয়ে দুর্নীতি করেছে, সেটা শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ দুর্নীতি। আর এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে যে দুর্নীতি হয়েছে সেটা আনপ্রেসিডেন্টেড। ভারতবর্ষের কোনো রাজ্য সরকার, ভারতবর্ষের কোনো সরকার এই পরিমাণ দুর্নীতি করতে পারেনি। এবং শুধু তাই না, মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির আর একটা অন্য দিক আছে। কি? মমতা বন্দ্যোপাধ্যায় একটা বেনিফিশিয়াল পুল তৈরি করে, বেনিফিশিয়ারির পুল তৈরি করেছে। উদাহরণ দিই, তারা বুঝতে পারবেন কেমন। ধরুন একটা রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তাতে একজন বরাত পেয়েছে, তার কাছ থেকে শাসক দলের নেতা টাকা নিচ্ছে, সেরকম কয়েকজন আছে। এরকম দুর্নীতি ভারতবর্ষের অন্য রাজ্যেও হয়তো বা হয়েছে। ঠিকাদারের কাছ থেকে টাকা নিল, রাস্তা বানাচ্ছে, পাইপ বসাচ্ছে, তাদের কাছ থেকে টাকা নিল। এক ধরনের দুর্নীতি, হওয়া উচিত নয়, এক ধরনের দুর্নীতি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে? সে একেবারে পুল এভাবে তৈরি করেছে যে 100 দিনের কাজের টাকা অ্যাকাউন্ট ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের নেতা, সে 10,000 টাকা জমা পড়ছে, 9,000 টাকা সে নিজের কাছে রাখবে, সেই জেসিবি দিয়ে মাটি তুলিয়ে নেবে, দিয়ে ওই কিছু টাকা যে অ্যাকাউন্ট হোল্ডার তাকে দেবে, বাকি টাকাটা তৃণমূল কংগ্রেসে সেই নেতা নেবে, 75-25 ভাগের 25 রেখে 75 পাঠিয়ে দেবে। সেও বেনিফিশিয়ারি, 25-এর বেনিফিশিয়ারি। কালীঘাট 75 বেনিফিশিয়ারি, গ্রামের তৃণমূল নেতা 25 বেনিফিশিয়ারি। এবার ধরুন এই যে দুর্নীতি করে চাকরি পেয়েছে, 12 লাখ 15 লাখ টাকা দিয়েছে। এখন দিয়েছে কিভাবে? ব্লকে একটা দালাল আছে, তার উপরে হয়তো জেলায় একটা দালাল আছে, তার উপরে রাজ্যে একটা দালাল আছে। যে টাকা দিল সেও দুর্নীতির অংশ দেয়, সেও কিন্তু বেনিফিশিয়ারি, কারণ সে চাকরিটা পেল। এবার সেটা তো একজনের সঙ্গে ঘটেনি, বিভিন্ন জনের সঙ্গে ঘটেছে, সেটা কয়েক হাজার, সেটা লক্ষাধিক। তাহলে তারাও বেনিফিশিয়ারি গ্রুপের সঙ্গে, তারাও বেনিফিশিয়ারি গ্রুপ, তারাও প্রত্যেকে বেনিফিশিয়ারি। ফলে আপনি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বেনিফিশিয়ারি পুল তৈরি করে ফেলেছে, মানে ইললিগাল বেনিফিশিয়ারির পুল তৈরি করেছে, দুর্নীতির বেনিফিশিয়ারির পুল তৈরি করেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনি যদি বলতে পারেন, বিগেস্ট অ্যাচিভমেন্ট। সেই বেনিফিশিয়ারি ফুল, দুর্নীতির বেনিফিশিয়ারি ফুল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল শক্তি। তাদেরকে দিয়ে ভোট করাবে। এই ধরুন যারা ধরুন ইললিগাল ওয়েতে, ধরুন ওই যে সাদা খাতার মাস্টার, তারা গিয়ে প্রিজাইডিং অফিসার থাকবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটে কাজ করবে। যারা ধরুন 100 দিনের কাজের টাকায়, ওই যে ধরুন ওই যে অ্যাকাউন্ট হোল্ডার তাকে 1000 টাকা দিয়ে 9,000 টাকা নিয়ে নিল, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটে কাজ করবে। তারা ভোটের মেশিনারি, তারা বোম মারবে, পিস্তল দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেছেন যে তিনি 100 দিনের টাকা কেন্দ্র এখনো পর্যন্ত দেয়নি। আমাদের সংবিধানে নির্দিষ্ট প্রভিশন রয়েছে, যদি কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করে, কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত ঘটলে, বা একটি রাজ্যের সঙ্গে আরেকটি রাজ্যের সংঘাত ঘটলে, সুপ্রিম কোর্টে অরিজিনাল জুডিকশনে গিয়ে মামলা করা যায়। মিউনিসিপ্যালিটি স্ক্যামে সিবিআই ঠেকাতে রাজ্য সুপ্রিম কোর্ট ছুটতে পারে, কেন ওই লুঙ্গি পড়া মানুষটির টাকা আদায় করতে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ছুটতে পারেন না? কেন? তার কারণ ও হিসাব দিতে পারবে না। ও জানে যে এগুলো সব চুরি হয়েছে এবং
হিসাব দিতে গেলে আরেকটি তদন্ত হবে এবং ওর আর কিছু নেতা মন্ত্রী জেলে যাবে, সঙ্গে ও যেতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রকে চ্যালেঞ্জ করে যে বাংলায় কোনো চুরি হয়নি, যদি চুরি হয়ে থাকে তাহলে তার প্রমাণ দিতে বা তার তালিকা দিতে। ওকে মামলা করুক না, মমতা বন্দ্যোপাধ্যায় অরিজিনাল জুডিশিয়ালে গিয়ে মামলা করুক, আর আইনগত প্রভিশন রয়েছে। তো আমি বলে দিচ্ছি অরিজিনাল জুডিশিয়ালে মামলা করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি না জানে, ওকে যদি এই পরামর্শ দেওয়ার লোক না থাকে, আপনার এই ভিডিওটা দেখে নিতে বলবেন, ওকে বলবেন মামলা করুক। আমি দায়িত্ব নিয়ে বলছি আমি মামলা করে দেবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে দেখাতে হবে 100 দিনের কাজে প্রপার ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে। 100 দিনের কাজে যারা কাজ করেছে তারা প্রকৃত কাজ করেছে, জেসিবি দিয়ে কাজ হয়নি। যাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলছে তারা প্রকৃত কাজ করেছে, বা ওই ঘুর পথে অ্যাকাউন্ট তৈরি করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পারবে? ও দেখাতে পারবে না বলে, ও জানে ধরা পড়ে যাবে বলে ও এখনো মামলা করছে না। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব যে বিজেপি থেকে যেমন ইস্তেহার দেওয়া হয়েছে সিএ, ইউনিফর্ম সিভিল কোড এগুলো লাগু হবে, এগুলোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তেমনি কিছুদিন আগে কংগ্রেস থেকেও তাদের একটা ইস্তেহার তারা দিয়েছিলেন এবং সেখানে মাইনরিটিকে মাথায় রেখে বেশ কিছু তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো আপনি নিজে, আমি যদি বলি, আপনি কোন জিনিসটাকে বেশি সমর্থন করছেন, কংগ্রেসের ইস্তেহারকে না বিজেপির ইস্তেহারকে? দেখুন, আমি প্রথমেই বলি আমি মানুষের ইস্তেহারকে সমর্থন করি সব সময়। এবং আপনাকে একটা কথা বলি, দেখুন, কোনো কিছু একটি নির্দিষ্ট সেকশনের জন্য গ্রহণ করা, কিপিং ইন মাইন্ড ইকুয়াল অপরচুনিটি তৈরি করা, আর কোনো কিছু চাপিয়ে দেওয়া দুটো এক বস্তু নয়। দেখুন, বিজেপি যেটা করছে, সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টই বলুন বা ইউনিফর্ম সিভিল কোডই বলুন, বিজেপি যেটা করছে সেটা হচ্ছে যে ভারতবর্ষের সংবিধানের যে মূল স্পিরিট সেটাকে আঘাত করছে। ভারতবর্ষের সংবিধানে এই ধর্মনিরপেক্ষতার কথা বললাম, এই ধর্মনিরপেক্ষতার অর্থ কী? ধর্মনিরপেক্ষতার অর্থ হলো যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না এবং রাষ্ট্রের যে আইন তৈরির ক্ষেত্রে কোনো ধর্ম ইয়ার্ডস্টিক হবে না বা নির্ণায়ক শক্তি হবে না। আপনি যদি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেখেন তাহলে কি দেখবেন? সেই অ্যাক্টের মূল প্রতিপাদ্য বিষয় কি? যে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে কিছু বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষ এখানে নাগরিকত্ব পাবে। তাহলে ইয়ার্ডস্টিক কী হলো? ধর্ম, ধর্মীয় উৎপীড়ন এবং বিশেষ ধর্ম, বিশেষ এই ধর্ম। সেটা কি ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার স্পিরিটের সঙ্গে যায় না। তাহলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা সংবিধানের চৌহদ্দির বাইরে এটা ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা প্রভূত। এবং আপনাকে আরেকটা কথা বলে দিই, এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনে নরেন্দ্র মোদী সরকার বলছে তো যে যারা যারা বাংলাদেশ থেকে এদেশে বনগাঁ চত্বরে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। আমি শুনলাম নাকি তার এক মন্ত্রীও বলেছে সেও নাকি অ্যাপ্লাই করবে, বলেছেন তো। আচ্ছা, ধরুন অ্যাপ্লাই হলো, সে অ্যাপ্লিকেশন করে কি বলবে? যে আমি এই সময়ে একজন মানুষ বনগাঁ প্রান্তে এসে সে একটা জমি কিনেছে এক টুকরো, সেখানে বাড়ি বানিয়েছে, ব্যাংকে 3 লাখ টাকা আছে। সেই মানুষটি তার ডিক্লারেশন দিলেন যে আমি বাংলাদেশ থেকে এত সালে ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছি। ডিক্লারেশন দিলেন, অনলাইন অ্যাপ্লিকেশন করলেন, ডাটাটা কার কাছে ছিল? রয়ে গেল কেন্দ্রের কাছে। মামলা চলছে, সুপ্রিম কোর্ট কী বলবে? যে তোমরা ডাটা দিয়ে বলো যে কতজন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নোটিফিকেশনের পরে তোমাদের আহ্বানে সাড়া দিয়ে অ্যাপ্লিকেশন করেছে। তো বলতে হবে যে এতজন, এবং তারা বিভিন্ন সময় বাংলাদেশ থেকে এসছে। কালকে যেমন ধরুন ইলেকট্রাল বন্ড সুপ্রিম কোর্ট বলেছে হবে না, বাতিল। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাতিল করে দিতে পারে, সংবিধান বহির্ভূত একটি আইন বলে দিতে পারে, ডিক্লেয়ার করে দিতে পারে। এবার তারপরে যারা ওই ডিক্লারেশন দিল তাদের অবস্থান কি হবে? তারা এতদিন জমি কিনলেন, বাড়ি কিনলেন, ব্যাংকে টাকা রাখলেন ভারতীয় নাগরিক হিসেবে, যেই ডিক্লেয়ার করে দিল, কারণ তারাই তো বলেছে আমরা বাংলাদেশি নাগরিক হয়ে যাবেন। উল্টে আসলে এই ফন্দিটা হচ্ছে যে এদের বাংলাদেশি নাগরিক কতজন আছে সেটা ডিক্লেয়ার করিয়ে নেওয়া, এদের নাগরিকত্ববিহীন করে দেওয়া। তাতে কি সুবিধা হবে? তাদের সুবিধা একটাই হবে যে আদানি আম্বানির শ্রমিক প্রয়োজন, প্রথমে কিছুদিন ওই ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হবে, তারপরে ওই
আদানি আম্বানির কোম্পানিগুলোতে অল্প পয়সায় শ্রমিক সাপ্লাই দেওয়া হবে, দিনে দৈনিক 12 টাকা রোজে হয়তো ওই শ্রমিক সাপ্লাই দেওয়া হবে, দেবেন ডিটেনশন ক্যাম্প থেকে, তাছাড়া তোর উপায় থাকবে না। কারণ তারা বাংলাদেশকে আপনি মনে করেন যে সেই সমস্ত ডিক্লেয়ার হওয়া নাগরিকদের ফেরত নেবে? স্বাভাবিকভাবেই নেবেন না। হাজার হাজার লোকজন যারা ধরুন এই অ্যাপ্লাই করবে, নেবে না। বাংলাদেশ কি করবে? ওই ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, আর নাহলে আদানি আম্বানির ওই শ্রমিক হিসেবে দৈনিক 12 টাকা মজুরিতে কাজ করতে হবে। নরেন্দ্র মোদী সরকার সেটা সাপ্লাই দেবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে আসলে এই মানুষদের বিপদে ফেলাচ্ছেন, সাংঘাতিক বিপদে ফেলাচ্ছেন। যদি কালকে এটা আল্ট্রাভাইরাস ডিক্লেয়ার হয়ে যায়, সংবিধান বহির্ভূত আইন হিসেবে ডিক্লেয়ার হয়ে যায়, যারা যারা অ্যাপ্লাই করবেন তারা কি পরিমাণ বিপদে পড়ে যাবেন ভাবতে পারছেন? আইনগত ইমপ্লিকেশন ভাববেন। ও ভেবেছিল ইলেকট্রাল বন্ড ওরকম করে ওই 2017 সালে আইন করে এনেছিলাম, ও কোনো ব্যাপার নেই, যার কাছ থেকে যা টাকা নিয়েছি ও কেউ জানতে পারবে না। কোনোদিন ভেবেছিল যে সুপ্রিম কোর্ট এটা বেআইনি ঘোষণা করে দিয়ে এই সব ডিক্লেয়ার করতে বলবে যে কার কাছ থেকে কত টাকা নিয়েছে? ও ভেবেছিল যে আজকে জানতে পারছেন ওই ওষুধ কোম্পানি থেকে টাকা নিয়েছিল, ওই যেখানে কনস্ট্রাকশন ভেঙে পড়েছে তার কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছিল, যে আজকে জানতে পেরেছেন তো সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে। কালকে সুপ্রিম কোর্টের নির্দেশে বলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাতিল হয়ে যেতে পারে, তাহলে অসুবিধায় কারা পড়বে? এই সমস্ত নাগরিকরা যারা দুদিন আগে বাড়ি ছিল, ঘর ছিল, ব্যাংকে টাকা ছিল, তাদের সব চলে যাবে সেকেন্ডে। সব বাংলাদেশি নাগরিক ডিক্লেয়ার হয়ে গেলেন, এবার সব ডিটেনশন ক্যাম্পে যান। আসামের ডিটেনশন ক্যাম্পে সংখ্যালঘু মুসলমানরা আছে না বেশি হিন্দু আছে? কারা আছে খোঁজ নিয়ে জানান। ফলে আপনাদের এটা বুঝতে হবে যে আসলে কোন উদ্দেশ্যে করা হচ্ছে। আসলে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে তার বন্ধুদের, মোদির বন্ধুদের, আদানি আম্বানিদের কম পয়সায় শ্রমিক সাপ্লাই দেওয়া। 12 টাকা রোজে শ্রমিক সাপ্লাই দেবে, 8 টাকা রোজে শ্রমিক সাপ্লাই দেবে। ওই আপনাকে একটা সারাদিনে একটা ওই এক টুকরো ব্রেড ছুঁড়ে দেবে, খাও, আর সারাদিন আদানি আম্বানির কারখানায় তুমি তো বাংলাদেশি নাগরিক, সারাদিন কাজ করো।